আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণী নবাগত শিক্ষার্থী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ নার্গিস পারভিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যেখান থেকে আজকের এই ক্লাস আপনারা দেখছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অনলাইন ক্লাসের সুবাদে একাদশ দ্বাদশ উভয় শ্রেণীর ছেলেমেয়েরা একই প্ল্যাটফর্মে থেকে ক্লাস করার সুযোগ পাচ্ছ। একাদশ শ্রেণীর জন্য ক্লাসটি নতুন, দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাসটি রিভিশন হয়ে যাচ্ছে, এই আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত দিনের ওরিয়েন্টেশন ক্লাসে শেষের দিকে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। ব্যাকরণের মৌলিক কিছু বিষয় নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে, সিলেবাসের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের প্রথম অধ্যায় হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। আমরা আজকে বাংলা উচ্চারণের নিয়ম এই অধ্যায় থেকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে যে ক্লাস বাংলা উচ্চারণের নিয়ম, খুবই মজার একটা অধ্যায়। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ধৈর্য সহকারে করব, তাহলে আমাদের মজাটা ভালো বুঝতে পারবো। এতদিন আমরা অনেক শব্দ যা মুখে উচ্চারণ করেছি, যখন আমরা বানান লিখেছি তা ঠিক মিলে নাই। আজকের ক্লাসটা এই জন্য মজার যে আমরা বিশুদ্ধ উচ্চারণ যা করব সেটাই বানান করে লিখব। আর এই জন্য কিছু নিয়মকানুন তো অবশ্যই আমাদের মানতেই হবে। তো আজকে সেই নিয়ম নিয়েই আমাদের আলোচনা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলা উচ্চারণের নিয়ম এই অধ্যায়ের মূল আলোচনায় যাই। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করেছো তাদেরকে একটা কথা বলার, সেটা হলো যে তোমরা ক্লাসটা অবশ্যই শেয়ার করো, এই জন্য যে তোমাদের যেসব বন্ধুরা এখনও জানতে পারে না যে ক্লাস হচ্ছে, তারা যাতে ক্লাসটা করার সুযোগ পায়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের যে ক্লাস আলোচনার বিষয় বাংলা উচ্চারণের নিয়ম, এই অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্নপত্রে দুটা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন 1-এর কতে থাকবে বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে 5টি, হয়তো যে কোনো নিয়ম বলল, 5টা নিয়ম সহ লিখতে বলা হলো, সেখানে 5 নম্বর, 5টা নিয়মের জন্য 5 নম্বর। অথবা খতে 8টি শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলোর উচ্চারণ নির্দেশ করতে হবে। তো আমরা আজকে যে ক্লাস শুরু করলাম, এই ক্লাস আমরা যখন পর্যায়ক্রমে শেষ করব, তখন আমাদের 2টা কোশ্চেনেরই অ্যান্সার করা সহজ হয়ে যাবে। তো দেখো, আমরা এক এক করে একটু আলোচনায় আসি। আমাদের 1 নম্বর নিয়ম, সেটা কি বলা হচ্ছে যে শব্দের আদিতে যদি অ কিংবা অযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে এবং পরবর্তী বর্ণ যদি হ্রস্বই অথবা দীর্ঘই, হ্রস্বউ অথবা দীর্ঘউ, অথবা হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বউকার, দীর্ঘউকার হয়, তাহলে আদ্যস্থ অ, মানে শব্দের প্রথমে যে অ কিংবা অযুক্ত ব্যঞ্জন বর্ণ, সেটা পরিবর্তন হয়ে সাধারণত ও কিংবা ওকারের মতো হবে। শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো যে আমি হয়তো নিয়মটা একযোগে বলে যাচ্ছি, আমরা যখন পর্যায়ক্রমে উদাহরণ দিব তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে।
দেখো আমরা কি বললাম, আমরা একটু উদাহরণটা বিশ্লেষণ করি, তাহলে আমাদের নিয়মটাও শেখা হয়ে যাবে, উদাহরণটাও শেখা হয়ে যাবে। দেখো আমরা কি বলেছি যে শব্দের আদিতে মানে শব্দের প্রথমে যদি অ কিংবা অযুক্ত ব্যঞ্জন বর্ণ, তাহলে প্রথমে যদি অ থাকে আর তারপরে যদি রস্বই থাকে, মানে আমরা এক এক করে করি, উদাহরণগুলো এক এক করে দিই। আমরা এখানে অপশন আছে রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘউ, এগুলা অথবা এদের কার। তাহলে আমরা একটু উদাহরণগুলো খেয়াল করি যে অ প্রথমে যদি থাকে শব্দের, তারপরে যদি রস্বই কিংবা রস্বই কার থাকে, তাহলে তার উচ্চারণ অয়ের উচ্চারণটা ও এর মতো হয়। কীরকম? দেখো অভিমান, অভিমান বানানটা আমরা অ ভয় রস্যি ময়াকার দন্ত ন, অভিমান। এখানে আমরা যদি উচ্চারণ করি তাহলে অভিমান হয়, তাই না? কিন্তু দেখো আমরা লিখব অভিমান। তাহলে আমাদের রুলসটা কি বলছে, প্রথমে অ থাকবে, তারপরে রস্বই অথবা রস্বই কার। এখানে কিন্তু দেখো ভয়ে রস্বই কার আছে, তাহলে আমাদের এই রুলস অনুযায়ী অ এর উচ্চারণটা ও এর মতো হবে। দেখো অভিমান। পরের উদাহরণ খেয়াল করো, পথিক। পথিকও একই অবস্থা, প এর সাথে একটা অ আছে, কিন্তু প একটা ব্যঞ্জন বর্ণ, প তো একা একা উচ্চারিত হতে পারে না, প এর সাথে একটা অ আছে, তাহলে অযুক্ত ব্যঞ্জন বর্ণ, তারপরে কি আছে রস্বইকার। তাহলে রুলস অনুযায়ী অটা ও এ পরিণত হবে। তাহলে প এর সাথে অ আছে, এখন আমরা প এর সাথে ওকার দিয়ে দিব। তাহলে আমাদের উচ্চারণটা হচ্ছে পথিক, পয়কার পো, থয় রস্যি ক, পথিক। আবার দেখো মন্দির, আমরা এতদিন লেখে আসছি মন্দির, এটা এর উচ্চারণটা কেমন, আমরা আজকে উচ্চারণ অনুযায়ী লিখব, উচ্চারণ নির্দেশ করব। তাহলে এখানে ম যুক্ত অ আছে, তারপরে আছে রস্বইকার, তাহলে আমাদের এই মটা ময় ওকার হয়ে যাবে। দেখো ময়কার মো, দন্ত ন, দয় রস্যি র, মন্দির। আর একটা জিনিস খেয়াল করো যে আমরা যখন শব্দগুলার উচ্চারণ নির্দেশ করব, এই উচ্চারণ নির্দেশ করার সময় সিলেবল যেখানে মানে এক একটা সিলেবলের যেখানে শেষ হবে সেই জায়গায় আমরা একটা করে হস চিহ্ন দিব। যেমন এখানে আমরা মন্দির, দুটো জায়গায় আমরা একটা প্রেসার দিচ্ছি, এই দুটো জায়গায় হস চিহ্ন হবে। আরেকটা উদাহরণ দিই, রশি। রশি বানান র, এখানে রয়ের সাথে একটা ও আছে, তার সাথে রস্বইকার, তাহলে রুলস অনুযায়ী অটা ওতে পরিণত হবে। তাহলে রয়কার রো, তালব্য রয় রশি শি, রশি। মজার না? এবার আসো আমরা দ্বিতীয় কথায় কি বললাম যে দীর্ঘই। তাহলে প্রথমে যদি অ থাকে কিংবা অযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, তার সাথে তার পরের বর্ণ যদি দীর্ঘ ই কিংবা দীর্ঘ ইকার থাকে, তাহলে এই অটা ওতে পরিণত হবে। কীরকম খেয়াল করো, দেখো অ ধয় দীর্ঘ ই দন্ত ন, অধীন। তাহলে আমাদের প্রথমে আছে অ আর তারপরে আছে দীর্ঘ ইকার, তাহলে রুলস অনুযায়ী এই অটা ওতে পরিণত হবে, তাহলে অধীন। আর একটা জিনিস খেয়াল করো যে আমাদের এই যখন আমরা এই উচ্চারণ নির্দেশ করব, সেই সময় আমরা কোনো দীর্ঘ ইকার ব্যবহার করব না, দীর্ঘকার ব্যবহার করব না, সব রস্য ইকার ব্যবহার করব, রস্য উকার ব্যবহার করব। পরের উদাহরণ দেখো গভীর। তাহলে এখানে গয়ের সাথে ও আছে আর ভয়ে দীর্ঘই, তাহলে গয় ওকার গো, রুলস অনুযায়ী এটা ওকার হবে গভীর। দীর্ঘইকার উঠে গেল, রস্যিকার হলো। তারপরে দেখো মনীষা। মনীষা বানানে দীর্ঘইকার দিয়ে দন্ত নয় দীর্ঘইকার আর মূর্ধন্য স। তাহলে এখানে প্রথমে ময়ের সাথে অ আছে আর দন্ত নয় দীর্ঘইকার, একইভাবে মটা তাহলে ময় ওকার হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আরেকটা জিনিস খেয়াল করো যে মূর্ধন্য স আছে, এখানে আমরা তালব্য স দিলাম। তাহলে কেন মূর্ধন্য স দিচ্ছি না? দেখো বাংলা ব্যঞ্জন বর্ণে তিনটা স আছে। কি কি? একটা হচ্ছে তালব্য স, আর একটা মূর্ধন্য স, আর একটা দন্ত স।
আমরা যখন বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী উচ্চারণ নির্দেশ করব, সেই সময় যখন জোরালো স উচ্চারণ করব, সে জোরালো এর সময় তালব্য স উচ্চারণ করব, কোনো মূর্ধন্য স উচ্চারণ করব না। মূর্ধন্য স কিন্তু বেসিক্যালি একটা জোরালো স্বই, তালব্য এর মতোই, কিন্তু এই উচ্চারণ নির্দেশে আমরা কোনো মূর্ধন্য স কোথাও ব্যবহার করব না। সেখানে কি করব, জোরালো এর ক্ষেত্রে তালব্য স, আর যদি সফট স হয় তাহলে সেটা দন্ত স। পরেরটায় যাই উদাহরণ, যে শরীর, এখানে স এর সাথে অ আছে আর দীর্ঘইকার, রয়ে দীর্ঘইকার, তাহলে রুলস অনুযায়ী তালব্য স ওকার হবে শরীর। একইভাবে ধ দন্ত নয় দীর্ঘী, মূর্ধন্য দীর্ঘী, তাহলে এটা অ আছে আর এটা দীর্ঘইকার, তাহলে ধয়ে ওকার হয়ে গেল ধ্বনি। এরপরে আসো যে অয়ের সাথে উ, আমরা কি বলেছিলাম যে অয়ের সাথে রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ উ অথবা এদের কার। তাহলে এবার আসছে রস্য উ। তাহলে প্রথমে শব্দের প্রথমে যদি অ থাকে, পরে উ থাকে, তাহলে অটা ওতে পরিণত হয়। যেমন খেয়াল করো, অনুদান, এখানে অ আছে আর দন্ত নয় রস্যুকার, তাহলে রুলস অনুযায়ী এই অটা ওতে পরিণত হবে, তাহলে অনুদান। তারপরেটা দেখো গরু, গ রয় রস্যুকার, তাহলে এটা গয়ের সাথে একটা অ আছে আর এটা রস্যুকার, তাহলে গয় ওকার গো, রয় রস্যুকারে রু, গরু। তারপরে দেখো উদাহরণ বকুল, বয়ের সাথে একটা অ আছে আর কয় রস্যুকার, তাহলে বয়ের বটা ওকারে পরিণত হবে বকুল। একইভাবে তরুণ, তয়ের সাথে অ আছে আর দীর্ঘ রস্য উকার, তরুণ। সরু, দন্ত সয়কার সর আর রস্যকার রু, সরু। পরের উদাহরণ দেখো, যে অ কিংবা অযুক্ত ব্যঞ্জনের পরে যদি দীর্ঘ উকার থাকে, তাহলে এই অটাও পরিবর্তিত হয়ে ও কিংবা ওকারে পরিণত হবে। আমরা একটু উদাহরণ খেয়াল করি, অনুদিত, অ আছে আর এখানে দন্ত নয়ে দীর্ঘ উকার, তাহলে নিয়ম অনুযায়ী এই অটা ওতে পরিণত হবে, তাহলে অনুদিত। দেখো এখানে আরও একটা জিনিস আমরা খেয়াল করছি, যে এই যেখানে অনুদিত তয়কার তো লিখছি, আমরা এখানে শুদ্ধ উচ্চারণ যেটাই করব আমরা সেটাই লিখব। এর পরের উদাহরণ দেখো মসুর, মসুর বানানে ময়ের সাথে ও আছে আর দন্তস্বর দীর্ঘকার, তাহলে এটা ময়কার মো হয়ে যাবে। আর দেখো আমরা উচ্চারণ করি মসুর, এখানে যদিও বাংলা বানানে দন্তস্ব, কিন্তু এই উচ্চারণটা কিন্তু জোরালো এর মতোই হয়, সেজন্য আমরা এখানে জোরালো এর উচ্চারণ সেহেতু এখানে তালব্য স দিয়েই আমরা এই উচ্চারণটা নির্দেশ করব। পরের উদাহরণ দেখো বধূ, বয়ের সাথে অ আছে আর ধয়ে দীর্ঘকার, তাহলে বয়েস ওকার হয়ে যাবে বধূ। একইভাবে কর্পূর, কোনো যুক্ত ব্যঞ্জন থাকবে না। দেখো উচ্চারণের যখন আমরা নিয়ম অধ্যায় উচ্চারণ নির্দেশ করব নিয়ম অনুযায়ী, তখন কোনো যুক্ত ব্যঞ্জন আমরা রাখবো না, যুক্ত ব্যঞ্জনগুলোকে ভেঙে আমরা খুব সহজ যে বানান আমরা সেইভাবে লিখব। তো আমরা কর্পূর বানানে এখানে পয়রেপ একটা যুক্ত বর্ণ আছে, তো সেটা থাকলো না। প্রথম নিয়ম অনুযায়ী ক ওকার হয়ে গেল, কয়কার কো, এবার কর্পূর, তাহলে এখানে একটা র, কোর আর পুর। পরের উদাহরণ দেখো ময়ূর, তাহলে ম সাথে আছে অ আর অন্তস্থ এর দীর্ঘ ওকার, কাজে ময়ে ওকার হচ্ছে ময়ূর। ঠিক আছে শিক্ষার্থীরা, এই পর্যন্ত বোঝা গেল তো? দেখো আমরা একটু নোট দেই, নোটটা কীরকম, যে বিশুদ্ধ উচ্চারণ নির্দেশ করার সময় আমরা যে জিনিসগুলা ব্যবহার করব, মানে আমরা এ পর্যন্ত বাংলা বানান যেভাবে করে আসছি, সেখানে রস্য দীর্ঘ, রস্যই দীর্ঘ,
বর্গীয় জ, অন্তস্থ জ, দন্ত ন, মূর্ধন্য সব কিছুই ছিল। কিন্তু আমরা এই বাংলা উচ্চারণের নিয়ম অনুযায়ী যখন উচ্চারণ নির্দেশ করব, সেই জায়গায় কিছু মানে বাধ্যবাধকতা আছে। মানে বাধাটা যাই হোক, জিনিসটা সহজ। কীরকম সহজ? যে দেখো, হ্রস্ব উকার ব্যবহার করব সব সময়, কোনো দীর্ঘ উকার ব্যবহার করব না। আবার হ্রস্ব ইকার ব্যবহার করব, কোনো দীর্ঘ ইকার না। দন্ত বাংলা বর্ণে তো দুটো ন আছে, একটা মূর্ধন্য ন আর একটা দন্ত ন। তাহলে আমরা মূর্ধন্য এখানে ব্যবহার করব না, উচ্চারণ কিন্তু দুটোরই ন। তাহলে আমরা ব্যবহার করব শুধু দন্ত ন। আবার দুটো জ আছে বাংলা বর্ণমালায়, একটা বর্গীয় জ আর একটা অন্তস্থ জ। আমরা শুধুমাত্র বর্গীয় জটা ব্যবহার করব। যখনই জয়ের প্রশ্ন আসবে তখনই আমরা বর্গীয় জটা ব্যবহার করব। আবার একটু আগে তো বললাম শয়ের ক্ষেত্রে যে তালব্য স, জোরালো শয়ের উচ্চারণের ক্ষেত্রে আমরা তালব্য স ব্যবহার করব, আর সফট স উচ্চারণের সময় আমরা দন্ত স ব্যবহার করব। তো শিক্ষার্থীরা, আমরা ক্লাসের মাঝে মাঝে আরও যখন নতুন কিছু পাবো তখন তোমাদের নোট দিয়ে জানাই দিব। তো আমরা দেখি পরের উদাহরণটাই, পরের নিয়মটা কি বলা হয়। দেখো, পরে বলছে যে শব্দের প্রথমে যদি অ থাকে, শব্দের প্রথমে অ থাকলো, তারপরে যদি জ ফলা থাকে, তারপরের বর্ণে যদি জ ফলা থাকে, তাহলে আগের অটা ওতে পরিণত হয়। কীরকম? তোমরা আমি যে কথাগুলো বলছি তার সাথে উদাহরণটা একটু মিলায় দেখো, তাহলে তোমাদের জন্য জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা তখনই মজা পেতে শুরু করবা। দেখো, আগে আছে অদ্য। অদ্য বানানটা অ দয়ে জ ফলা, অদ্য। তাহলে এই যে আমরা কি বললাম, অযুক্ত অ আর তার সাথে জ ফলা যদি থাকে পরের বর্ণে, তাহলে প্রথমে তো আমাদের অ আছে, পরের বর্ণে জ ফলা, তাহলে আমাদের এই আগের অটা ওতে পরিণত হলো। কীরকম? দেখো, ওদ দো। তাহলে আমরা এখানে বানানটা কীরকম করছি, যে ঠিক যেভাবে উচ্চারণ করছি ঠিক সেইভাবেই বানানটা লিখব। উচ্চারণ নির্দেশটা আমরা সেভাবেই করব যেভাবে আমরা বিশুদ্ধ উচ্চারণ করব। তাহলে খেয়াল করো যে ওদ দো। আবার পরের উদাহরণ দেখো, জন্য। জন্য, এখানে অযুক্ত জ আছে, তারপরে দন্ত নয় জ ফলা আছে, তাহলে এই জয় ওকার হয়ে যাবে নিয়ম অনুযায়ী। আর উচ্চারণ অনুযায়ী দেখো যে জন ন, তাহলে বর্গ জয়কার জো আর ন, জন, আর নয়কার ন, জন্য। পরের উদাহরণটা খেয়াল করো, অত্যধিক। অত্যধিক, অ তয়ে জ ফলা, তাহলে প্রথমে আছে অ, তারপরে জ ফলা, স্বাভাবিকভাবে এটা ওতে পরিণত হবে। তারপরে কি আসছে দেখো, আমরা মানে ধীরে ধীরে যাই, উচ্চারণে যাই। অত্যধিক, অত্যধিক, তাহলে ও ত ওত তয়কার তো, অত্যধিক। সত্য, দেখো খেয়াল করে যে দন্ত স আছে, তার সাথেও আছে তয়ে জ ফলা, সত্য। আমরা দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু দন্ত স রাখি নাই। কেন রাখি নাই? আমরা উচ্চারণ করছি একটা জোরালো শয়ের মতো, যদিও বাংলা বানানে দন্ত স দিয়েই এটা করা হয়েছে, কিন্তু উচ্চারণ নির্দেশের বেলায় আমরা দেখছি যে আমরা এখানে জোরালো স উচ্চারণ করছি। কাজেই আমরা জোরালো শয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব তালব্য স। তাহলে নিয়ম অনুসারে এটা ওকার হবে শো, তারপরে কি হচ্ছে সত্য, তাহলে শো ত সত আর তয়কার তো, সত্য। একইভাবে দেখো, কল্যাণ। কয়কারে কো ল, কল্যাকার ন, লান, কল্যাণ। এখানে যদিও মূর্ধন্য আছে, এখানে কিন্তু দন্ত ন। আমরা একটু আগে নোট দিয়েছিলাম যে কোনো মূর্ধন্য ব্যবহার হবে না। পরের উদাহরণ দেখো, কথ্য। তাহলে কয়কারে কো আর ত, কোত, আর থয়কার থো, কথ্য। একইভাবে অধ্যক্ষ। দেখো এখানে অ আছে আর ধয়ে জ ফলা, কাজে অটা ওতে পরিণত হচ্ছে। তাহলে সঠিক উচ্চারণটা হচ্ছে ওদ
ধক্ষ। আমরা যদি সাহস করে যা উচ্চারণ করব, বিশুদ্ধ উচ্চারণটা যদি আমরা বানান করে লিখতে পারি, তাহলেই কিন্তু 80% হয়ে যাবে, আর বাকিটা লাগবে নিয়ম অনুযায়ী। তো যাই হোক, আমরা দেখো আমরা কিন্তু এখানে যখন বাংলা বানান লিখছি তখন এটাই লিখছি, কিন্তু আমরা যদি এই বানানটাকে সঠিকভাবে উচ্চারণ করি তাহলে এটাই হয়। পরের উদাহরণ দেখো, শয্যা। তালব্য স, এখানে অ আছে, আর অন্তস্থ জ, জফলা। তাহলে এখানে দেখো স্বাভাবিকভাবে এটা ওকারে পরিণত হয়ে গেল শয্যা। তাহলে তালব্য সয়কার জ, সজ, আর জয়াকার যা, শয্যা। এখানে কিন্তু অন্তস্থ জ থাকলো না। আমরা নোটে বলেছিলাম যে দুটো জয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র বর্গীয় জ ব্যবহার করব, অন্তস্থ জ ব্যবহার করব না। পরে দেখো পরের উদাহরণটা, বন্য। বন্য, বয়কারে ব, দন্ত ন, বন আর ন, বন্য। এর মধ্যে কিছু ব্যতিক্রম শব্দ আছে, যেমন বৌদ্ধ এবং বৌদ্ধভূমি। এই দুটি শব্দ এই নিয়মের বাইরে। তো শিক্ষার্থীরা, তোমাদের কাছে কি কঠিন মনে হচ্ছে? তোমরা একটু খুব মনোযোগ সহকারে এগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় যে বিষয়টা বেশি কঠিন না। আমরা পরের রুলসে যাই। দেখো, আমরা শিখলাম যে প্রথমে শব্দের যদি অ থাকে, অ এর পরে জ ফলা থাকে, তাহলে এই আগের অটা ওতে পরিণত হয়। এবার আসো, দেখো যে প্রথমে অ থাকলো, তারপরে জ ফলা থাকলো, এরপরে দেখো যে যদি জ ফলার সাথে যুক্ত ব্যঞ্জন থাকে, জ ফলার সাথে যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে এই অটা আর ওতে পরিণত হবে না, অটা বহাল থাকবে, অবিকৃত অবস্থাতেই থাকবে। একটু উদাহরণ দিলে খেয়াল করতে পারবা। দেখো, অন্ত্যেষ্টি, এই বানানে প্রথমে আছে অ, তারপরে দন্ত নয়েত মানে একটা যুক্ত ব্যঞ্জন, তার সাথে জ ফলা। আমরা আগের রুলসটাই বলেছিলাম কি, যে শব্দের প্রথমে অ, তার সাথে জ ফলা যদি থাকে, তাহলে সেই অটা, আগের অটা ওতে পরিণত হয়। এখানে কি বলছি, অ এর সাথে জ ফলা থাকবে, জ ফলাটা হবে যুক্ত ব্যঞ্জনের সাথে। তাহলে অ প্রথমে থাকলো, তারপরে যুক্ত ব্যঞ্জনের সাথে যদি জ ফলা থাকে, তাহলে আগের এই অটা বহাল থাকবে, মানে এটা আর পরিবর্তন হবে না। তখন আমরা শুধু যুক্ত ব্যঞ্জনগুলোকে ভাঙবো, ভেঙে আমাদের যে শুদ্ধ উচ্চারণ সেটা বানান করে লিখব। খেয়াল করো, দেখো, অন্ত্যেষ্টি, আমরা এখানে যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে নিয়েছি। অ, ন, অন, তয়েকার তালব্য সতেশ, আর টি, টয়রসিকার টি, অন্ত্যেষ্টি। এখানে কিন্তু মূর্ধন্যস্ব ট আছে। আমরা নোটে বলেছিলাম কি, যে কোনো মূর্ধন্যস্ব ব্যবহার হবে না। আর যুক্ত ব্যঞ্জনগুলোকে আমরা ভেঙে স্বাভাবিক বর্ণে রূপান্তরিত করে নিয়ে আমরা বানানটা এখানে লিখব, সেটাই উচ্চারণ নির্দেশ হবে। পরের উদাহরণ দেখো, কণ্ঠ। তাহলে ক এর সাথে একটা অ আছে, আর এখানে যুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা আছে, মূর্ধন্যয়ে ঠয়ে জ ফলা। তাহলে স্বাভাবিকভাবে ক পরিবর্তন হবে না, তাহলে ক, ন, কন, আর ঠয়ে ওকার ঠো, কণ্ঠ। এখানে কিন্তু মূর্ধন্য আছে, আমরা কিন্তু এখানে দন্তনা দিয়েছি, তার মানে কোনো মূর্ধন্য ব্যবহার হবে না, আমরা আগেই বলেছি। পরের উদাহরণ দেখো, অর্ঘ্য। অর্ঘ্য, এখানে ঘয়ের একটা যুক্ত বর্ণ, তার সাথে জ ফলা আছে, আর প্রথমে অ, তাহলে অ পরিবর্তন হবে না। তাহলে বানানটা কীরকম হচ্ছে, অর, অর, আর ঘয়কার ঘো, অর্ঘ্য। তারপরের উদাহরণ দেখো, বন্ধা। বন্ধা, ব মূর্ধন্যয়ে ধ, জ ফলা, বন্ধা। তাহলে এখানে যেহেতু যুক্ত ব্যঞ্জনের সাথে জ ফলা আছে, আর বয়ের সাথেও আছে, ব পরিবর্তন হবে না, তাহলে বই হলো। আর যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙলে কি হচ্ছে, ব, ন, বন, আর ধয়াকার ধা, বন্ধা। একইভাবে উদাহরণ, মর্ত। তয়ের সাথে রেপ,
যুক্ত বর্ণ, তার সাথে জফলা, ময়ের সাথে অ আছে, কাজে ম র মর, আর তয়কার তো মর্ত। একই রকমের উদাহরণ বন্দ্যোপাধ্যায়। দেখো বন্দ্যোপাধ্যায়, এখানে আগে বয়ের সাথে অ আছে আর দন্ত নয়ে ন দ জফলা, দন্ত নয়ে দয়ে জফলা, যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা, কাজে এটা পরিবর্তন হচ্ছে না, তাহলে বন্দ্যোপাধ্যায়। আমরা যখন এই যে এখানে যেভাবে কঠিন করে দেওয়া আছে, আমরা অবশ্য কঠিনটাতেই অভ্যস্ত, আমরা সহজটাই অভ্যস্ত না। আমাদের এখন নতুন করে শিখতে হচ্ছে সহজটা। তো সহজটা আমরা সহজভাবে নেই নাকি? যে দেখো বন্দ্যোপাধ্যায়, আমরা যদিও বানানটা এভাবে লিখে আসছি এই পর্যন্ত, কিন্তু এটা উচ্চারণ করে দেখো যে তোমরা নিজেরা খেয়াল করো যে বন বন দয়কার দো বন্দ পাদ বয়কার দ পাদ ধয়কার অন্তস্থ অ ধাই পাধ্যায়। পরের উদাহরণ দেখো অন্ত, অ ন অন আর তয়কার তো অন্ত। তারপরে হচ্ছে বন্দ বংশ, বন্দ বংশ। এখানে একটা জিনিস নতুন আসলো, সেটা হচ্ছে অনুস্বর। শিক্ষার্থীরা খেয়াল করো যে আমরা যখন বাংলা বানানে অনুস্বর পাবো, বাংলা উচ্চারণ নির্দেশ করার সময় আমরা সেটা উঁ দিব। তার কারণ ওই দুটোর উচ্চারণ একই, অনুস্বরের উচ্চারণ এবং উয়ের উচ্চারণ দুটোর উচ্চারণই একই। কাজে আমরা যখন উচ্চারণ নির্দেশ করব তখন আমরা অনুস্বর দিব। তাহলে কি হলো যে বন্দ বংশ। এই তো মোটামুটি তোমরা যদি এই পর্যন্ত ক্লিয়ার হও, তাহলে আমরা পরের যে রুলস সেই জায়গায় যাই। পরের রুলসটা কি দেখো, যে কোনো শব্দের প্রথমে যদি অ থাকে আর তারপরে যদি এই কয়ে মূর্ধন্য ষ একটা যুক্ত বর্ণ, এটাকে আমরা আঞ্চলিকভাবে ক্ষীয় উচ্চারণ করি, ক্ষীয়, এটা যদি থাকে কয়ে মূর্ধন্য ষ, তাহলে এই আগের অটা পরিবর্তন হয়ে যাবে, যে ওতে পরিণত হবে। তাহলে আমরা একটু উদাহরণগুলা খেয়াল করি, তাহলে আরও ক্লিয়ার হবে। আর দেখো এটা হচ্ছে যে এই যদি এটা শব্দের প্রথমে থাকে, এই কয়ে মূর্ধন্য ষ এই যে বর্ণটা, এটা যদি শব্দের প্রথমে থাকে তাহলে এর উচ্চারণ হবে ক্ষয়ের মতো। আমরা বাংলা যে ব্যঞ্জন বর্ণের ক খ গ ঘ, ক বর্ণের যে ক বর্গের যে খ ধ্বনি আছে, খ বর্ণ আছে, তার মতো উচ্চারণ হবে যদি এই এই কয়ে মূর্ধন্য ষ এই যুক্ত ব্যঞ্জন শব্দের প্রথমে থাকে। আর যদি মধ্যে কিংবা শেষে থাকে তাহলে ক খয়ের মতো উচ্চারণ হয়। তোমরা উদাহরণগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। যদি আমরা ধরো যদি বলি ক্ষতি কিংবা ক্ষেত, ক্ষতি বানানটা কীরকম, এরকম না, কয়ে মূর্ধন্য ষ তারপরে তয় রস্যি ক্ষতি, তাই না? তাহলে এখানে কয়ে মূর্ধন্য ষ একটা যুক্ত ব্যঞ্জন আমরা উচ্চারণ করছি, কিন্তু এর উচ্চারণটা কি হচ্ছে ক্ষয়ের মতো। আবার এই কয়ে মূর্ধন্য ষ যদি শব্দের মধ্যে কিংবা শেষে থাকে তাহলে তার উচ্চারণটা হচ্ছে ক খ একসাথে তার মতো। যেমন দেখো আমরা যদি অ এবং কয়ে মূর্ধন্য ষ দিই তাহলে কি হয়, এটার উচ্চারণ হয় অক্ষ। তাহলে এই যে কয়ে মূর্ধন্য ষটা উচ্চারণ কি হলো, ক খয়ের মতো হলো, তাই না? এবার আমরা রুলসে কি বলেছিলাম, যে প্রথমে যদি শব্দের প্রথমে যদি অ থাকে আর তারপরে যদি এই ক্ষীয় থাকে, কয়ে মূর্ধন্য ষ যুক্ত ব্যঞ্জন থাকে, তাহলে আগের এই অটা ওতে পরিণত হবে। তাহলে আমরা দেখছি যে এখানে এই যে শব্দটা, এই শব্দটাই ও অ একটা বর্ণ, তারপরে আছে এই ক্ষীয়, তাহলে স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী এই অটা ওতে পরিণত হবে। তাহলে এখানে আমরা যখন উচ্চারণ নির্দেশ করব তখন কি হবে, ও খ। তাহলে ও ক ওক আর ক্ষয়কার খ, অক্ষ। পরের উদাহরণ খেয়াল করো যে লক্ষ্য। আমরা এই যে লক্ষ্য, লয়ের সাথে একটা অ আছে আর তারপরে এই কয়ে মূর্ধন্য ষ, তাহলে এই লটা ওয়ে পরিণত হবে। আর আমরা আরেকটা কথা বলেছিলাম যে কয়ে মূর্ধন্য ষ যদি শব্দের শেষে কিংবা মাঝে থাকে তাহলে ক খয়ের মতো উচ্চারণ হয়। তাহলে দেখো
লয়কার লো আর ক লোক, ক্ষয়কার খো লক্ষ্য। একইভাবে লক্ষণ, লয়কার লো ক লোক, ক্ষয়কার দন্ত ন লক্ষণ, লক্ষণ। তক্ষক, তয়কারে ক তোক আর ক্ষয়কার ক খোক তক্ষক। অক্ষাংশ, অক্ষাংশ, দেখো এখানে আছে অ, তারপরে ক্ষিয়, কাজে এটা ও এ পরিণত হচ্ছে, আর এটা যেহেতু শব্দের মাঝখানে আছে তাহলে ক খায়ের মতো উচ্চারণ হবে। তাহলে কি হলো? ও ক ওক, এবার ক্ষয় আকার খা ও খা। আর এই যে অনুস্বর আছে, আমরা একটু আগে কি বললাম যে আমরা যখন বাংলা বানানে যেসব জায়গায় অনুস্বর পাবো, বাংলা উচ্চারণ নির্দেশ করার সময় অনুস্বরগুলোর জায়গায় আমরা উঁ দিব। তাহলে কি দিলাম? ও এবং অনুস্বরের উচ্চারণ একই। তাহলে ও ক ও ক্ষয়াকার খা আর ও ও খাং। এবার শো, তালব্য শয়ে ওকার শো ও খাং শো। শিক্ষার্থীরা, তোমাদের কি বুঝতে খুব কষ্ট হচ্ছে? আমার মনে হয় যে মনোযোগ দাও, ঠিক বুঝতে পারবা। এটা কিন্তু মনোযোগ দিলে এই ক্লাসটায় খুব মজাও পাওয়া যায়। এই শব্দগুলা যে নতুন নতুন আমরা এতদিন পর্যন্ত শিখেছি, একভাবে বানান করেছি, আমাদের মুখে বলার সাথে বানানটা ঠিক মিলে নাই। আজকে আমাদের মুখের বলা এবং মানে আমরা যা লিখব একেবারে মিলে যাবে। তো সেখানে একটু মজা পাওয়ার চেষ্টা করো আর কি। অনলাইন ক্লাস অফলাইনে হলে হয়তো আরও অনেক ভালো লাগতো। দেখো, আরেকটা উদাহরণ দিয়ে আজকে আমি ক্লাস শেষ করব। সেটা হচ্ছে যে অক্ষাগ্র, অক্ষাগ্র। তাহলে এখানে অ আছে আর তারপরে হচ্ছে ক্ষিয়, তাহলে অটা ওতে পরিণত হবে। আর এটা যেহেতু শব্দের মাঝখানে, তাহলে এর উচ্চারণটা ক ক্ষয়ের মতো হবে। দেখো, ও খাগ্র। আমরা কিন্তু দেখো এইটাই উচ্চারণ করি, ও খাগ্র। যদিও আমরা বানানটা এভাবে লিখে আসছি, এভাবে লিখেই অভ্যস্ত, ভবিষ্যতেও লিখব, কিন্তু আমরা যখন বাংলা উচ্চারণ নির্দেশ করব তখন আমরা মুখে যেভাবে বিশুদ্ধ উচ্চারণটা আসবে আমাদের নিয়ম অনুযায়ী, সেই বিশুদ্ধ উচ্চারণটাই বানান করে লিখব। একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে ক্লাসটা হয়তো মনে হচ্ছে খুব কঠিন নাকি? তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই ক্লাসটা সহজ লাগবে। তো যাই হোক, আমরা মানে অল্প অল্প করেই শিখি। একদিনে খুব বেশি নিয়ম মাথায় নিতে গেলে তখন আবার বেশি লোড হয়ে যাবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একেবারেই নতুন, মানে স্কুলের পাঠ শেষ করে কলেজের আঙিনায়। তো তোমাদের বয়স হচ্ছে 17 থেকে 18। তোমাদের বাংলা প্রথম পত্রে একটা কবিতা আছে সুকান্ত ভট্টাচার্যের, 18 বছর বয়স। তোমরা হয়তো বা কেউ কেউ পড়েছো কবিতাটা। তো সেখানে কবি বলেছেন যে এ বয়স যেমন জীবন গড়ার, তেমন অতল গহ্বরে নেমে যাওয়ারও, পা পিছলে গেলে সেখান থেকে উঠে আসাও খুব কঠিন। এই বয়সটা হচ্ছে এই মানে টার্নিং পয়েন্ট। তো শিক্ষার্থীরা, তোমরা নীতি নৈতিকতা বজায় রেখে, বিবেক বোধ জাগ্রত রেখে পথ চলবে। প্রতিদিন একটা করে ভালো কাজ করার সংকল্প করবে। দিন শেষে আত্মসমালোচনা করবে যে আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করেছি। এই তো মানবতা নাকি? তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তো সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।